বন্ধুরা, শুরুতে একটা গল্প বলি। ডেভ নামের এক ভদ্রলোক একদিন এক বারে ড্রিঙ্ক করতে গেলেন। সেখানে এক সুন্দরী মহিলার সাথে তার পরিচয় হল। মহিলাটি তাকে একটা ড্রিঙ্ক অফার করলেন। ডেভ ধন্যবাদ জানিয়ে ড্রিঙ্কটিতে চুমুক দিলেন এবং ব্যাস, তার আর কিচ্ছু মনে নেই। পরের দিন সকালে ডেভ চোখ মেললেন। দেখলেন তিনি শুয়ে আছেন একটি হোটেলের বাথটাবে, আর বাথটাবটি বরফে ভর্তি। পাশে একটি চিরকুটে লেখা, নড়াচড়া করবেন না, 999-এ কল করুন। ডেভ ভয়ে ভয়ে নিজের পিঠে হাত দিলেন এবং আটকে উঠলেন। তার পিঠ থেকে একটি নল বেরিয়ে আছে, তার একটি কিডনি চুরি হয়ে গেছে। গল্পটা শুনে নিশ্চয়ই আপনার গা শিউরে উঠেছে। আপনি হয়তো এখনই ভাবছেন, আর কখনো অপরিচিত কারো দেওয়া ড্রিঙ্ক খাবো না। মজার ব্যাপার হলো, এই গল্পটা পুরোটাই মিথ্যা। এটি একটি আরবান লিজেন্ড বা গুজব, কিন্তু একবার শোনার পর আপনি এটি ভুলতে পারবেন না। অথচ গত সপ্তাহে অফিসের বস মিটিংয়ে যে স্ট্র্যাটেজি বুঝিয়েছিলেন, বা ক্লাসের স্যার যে থিওরি পড়িয়েছিলেন, তা কি আপনার মনে আছে? সম্ভবত না। কেন এমন হয়? কেন একটি ভুয়ো গুজব আমাদের মনে গেঁথে থাকে বা স্টিক করে, আর দরকারি কথাগুলো আমরা ভুলে যাই? আজকের ভিডিওতে আমরা চিপ এবং ড্যান হিথের লেখা বেস্ট সেলিং বই মেড টু স্টিক থেকে এই রহস্যটাই ভেদ করব। শিখব কিভাবে আপনার কথা, আপনার আইডিয়া মানুষের মনে আজীবনের জন্য গেঁথে দেবেন। আমাদের আইডিয়া বা কথাগুলো অন্যের মাথায় না ঢোকার পেছনে একটি বড় ভিলেন বা শত্রু আছে। বইটিতে এর নাম দেওয়া হয়েছে দ্য কার্স অফ নলেজ বা জ্ঞানের অভিশাপ। ব্যাপারটা একটা পরীক্ষার মাধ্যমে বোঝা যাক। 1990 সালে এলিজাবেথ নিউটন নামে এক গবেষক একটি খেলা আবিষ্কার করেন, ট্যাপার্স অ্যান্ড লিসনার্স। একদল মানুষকে বলা হলো টেবিলের ওপর আঙুল দিয়ে টোকা দিয়ে বা ট্যাপ করে একটি বিখ্যাত গানের সুর বাজাতে, যেমন হ্যাপি বার্থডে। আর অন্য দলকে বলা হলো শুধু সেই টুকটুক শব্দ শুনে গানটি চিনতে। যারা ট্যাপ করছিল তাদের মনে হচ্ছিল, এটা তো খুব সহজ, আমি তো মনে মনে গানটা স্পষ্ট শুনতে পাচ্ছি। তারা ভাবল অন্তত 50% মানুষ গানটি চিনতে পারবে। কিন্তু ফলাফল, মাত্র 2.5% মানুষ গানটি চিনতে পেরেছিল। কেন এমন হলো? কারণ যে ট্যাপ করছে তার মাথায় গানটা বাজছে। সে কল্পনাও করতে পারছে না যে উল্টো দিকের মানুষটি গানটা শুনতে পাচ্ছে না। সে শুধু কিছু খাপছাড়া টুকটুক শব্দ শুনছে। আমাদের জীবনেও ঠিক এটাই ঘটে। ধরুন আপনি আপনার দাদিকে স্মার্টফোন চালানো শেখাচ্ছেন। আপনি বলছেন, দাদি, মেনুতে গিয়ে আইকনে ক্লিক করো। আপনার মাথায় মেনু আর আইকনের ছবি পরিষ্কার, কিন্তু আপনার দাদির কাছে এগুলো ভিন গ্রহের ভাষার মতো। আপনি বিরক্ত হচ্ছেন, ভাবছেন দাদি কেন বুঝছে না। এটাই হলো কার্স অফ নলেজ। একবার আপনি কিছু জেনে গেলে সেটা না জানাটা কেমন লাগে তা আপনি আর মনে করতে পারেন না। তাহলে উপায় কি? উপায় হলো সাকসেস মডেল। আসুন প্রথম সূত্রটি দেখে নিই। আইডিয়া স্টিকি বা মনে রাখার মতো করার প্রথম সূত্র হলো সিম্পল বা সরলতা। তবে সিম্পল মানে কম কথা বলা নয়। সিম্পল মানে কথার কোর বা আসল নির্যাসটুকু খুঁজে বের করা। আমেরিকান আর্মিতে একটা কথা প্রচলিত আছে, নো প্ল্যান সার্ভাইভস কন্ট্যাক্ট উইথ দি এনিমি। অর্থাৎ আপনি অফিসে বসে যত সুন্দর যুদ্ধ পরিকল্পনাই করেন না কেন, যুদ্ধের ময়দানে শত্রুর সামনে গেলে সব প্ল্যান ভেস্তে যাবে। তাই তারা ব্যবহার করে কমান্ডার্স ইন্টেন্ট, মানে হাজারটা ডিটেলস না বলে শুধু মূল লক্ষ্যটা বলা। যেমন আজকের মধ্যে ওই পাহাড়টা দখল করতে হবে, ব্যাস। কিভাবে করবে সেটা সৈন্যরা ঠিক করবে, কিন্তু লক্ষ্য একটাই। আমাদের দেশের লোকাল বাসের হেল্পারদের কথা ভাবুন। বাসটি হয়তো সায়দাবাদ থেকে উত্তরা যাবে, মাঝখানে 20টা স্টপেজ আছে, কিন্তু হেল্পার কি 20টা জায়গার নাম ধরে ডাকে? না, সে দরজায় দাঁড়িয়ে শুধু চিৎকার করে মতিঝিল, 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 কারণ সে জানে ওটাই তার রুটের কোর মেসেজ বা প্রধান আকর্ষণ। যাত্রীরা হাজারো শব্দের ভিড়ে ওই একটা শব্দ শুনেই দৌড় দেয়। সাউথওয়েস্ট এয়ারলাইন্সের সিইও হাব কেলিহারের কথাই ধরুন। তার কোম্পানির মূল মন্ত্র বা কোর হল দ্য লো ফেয়ার এয়ারলাইন, সবচেয়ে সস্তা এয়ারলাইন। একবার তার মার্কেটিং টিম বলল, বস, যাত্রীরা ফ্লাইটে একটু চিকেন স্যালাড খেতে চায়, দেওয়া যাবে? কেলিহার পাল্টা প্রশ্ন করলেন, চিকেন স্যালাড দিলে কি আমাদের টিকিটের দাম বাড়বে? আমরা কি আর সবচেয়ে সস্তা থাকব? টিম বলল, হ্যাঁ, দাম তো একটু বাড়বেই। কেলিহার বললেন, তাহলে বাদ দাও ওই স্যালাড। বন্ধুরা, একটু পরেই আমরা জানব কেন সিনেমার মাঝখানে আমরা পপকর্ন হাতে ফিক্সড হয়ে বসে থাকি, বা কেন শাশুড়ি বউয়ের ঝগড়ার সিরিয়াল মানুষ এত আগ্রহ নিয়ে দেখে। আমাদের মস্তিষ্ককে হ্যাক করার সেই টেকনিকটি হল গ্যাপ থিওরি। কিন্তু তার আগে মনে রাখবেন, আপনি যদি একসাথে 3টি কথা বলেন তাহলে মানুষ একটিও মনে রাখবে না। ইফ ইউ সে 3 থিংস ইউ ডোন্ট সে এনিথিং। তাই বাসের হেল্পারের মতো আপনার কথার মতিঝিল বা মূল পয়েন্টটা খুঁজে বের করুন। দ্বিতীয় সূত্র হল আনএক্সপেক্টেড বা অপ্রত্যাশিত। মানুষের মনোযোগ পাওয়া কঠিন আর ধরে রাখা আরও কঠিন।
বিমানে যখন সেফটি অ্যানাউন্সমেন্ট হয়, সিট বেল্ট বাঁধুন, অক্সিজেন মাস্ক পরুন, তখন কি কেউ শোনে? না, কারণ এটা একটা প্যাটার্ন। আমাদের ব্রেন এই একঘেয়ে কথাগুলো ইগনোর করে। কিন্তু একবার এক ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ক্যারেন উড মাইক হাতে নিয়ে বললেন, যাদের প্রেমিক বা প্রেমিকা তোমাদের ছেড়ে চলে গেছে তাদের জন্য বলছি, প্রেমিক ছেড়ে যাওয়ার 50টি উপায় থাকতে পারে, কিন্তু এই বিমান থেকে বের হওয়ার উপায় মাত্র 6টি। যাত্রীরা চমকে গেল, সবাই তাকালো। কারণ কি? তিনি প্যাটার্ন ভেঙে দিয়েছেন, তিনি সারপ্রাইজ দিয়েছেন। মনোযোগ পাওয়ার উপায় হল মানুষের গেসিং মেশিন বা অনুমান করার যন্ত্রটাকে ভেঙে দেওয়া। যখনই আমরা নতুন বা অদ্ভুত কিছু দেখি, আমাদের ব্রেন নড়ে চড়ে বসে, সে জানতে চায় এটা কেন হলো। মনোযোগ তো পেলেন, কিন্তু ধরে রাখবেন কিভাবে? এর জন্য মনোবিজ্ঞানী জর্জ লোয়েনস্টাইন একটি দারুণ থিওরি দিয়েছেন, দ্য গ্যাপ থিওরি অফ কিউরিওসিটি। মানুষ তখন কৌতূহলী হয় যখন সে বুঝতে পারে তার জ্ঞানের মধ্যে একটা ফাঁক বা গ্যাপ আছে। ভাবুন তো, বাংলাদেশ বনাম ভারতের ক্রিকেট ম্যাচ, শেষ ওভারে দরকার 10 রান। আপনি কি টিভি রিমোট টিপতে পারবেন? বাথরুম পেলেও কি যাবেন? না, কারণ আপনার মনে একটা বিশাল প্রশ্ন বা গ্যাপ তৈরি হয়েছে। কে জিতবে? যে কোনো ভালো সিনেমা, থ্রিলার, উপন্যাস বা টিভি সিরিয়াল এই সূত্রেই চলে। তারা আগে প্রশ্ন তৈরি করে, তারপর উত্তর দেয়। কিন্তু আমরা যখন প্রেজেন্টেশন দিই বা কাউকে কিছু বোঝাতে যাই, আমরা শুরুতেই সব তথ্য বা উত্তর দিয়ে দিই, ফলে কেউ আর আগ্রহ পায় না। বইটি বলছে, আগে তথ্য দেবেন না, আগে প্রশ্ন জাগান, আগে জানান যে তারা কি জানে না। যেমন খবরের কাগজে হেডলাইন থাকে, আপনার ঘরেই লুকিয়ে আছে এক নীরব ঘাতক, আপনি কি নিরাপদ? ব্যাস, আপনি পুরো খবরটা পড়তে বাধ্য হবেন, কারণ ওই গ্যাপ আপনাকে খোঁচাতে থাকবে। বন্ধুরা, ছোটবেলার সেই শেয়াল আর আঙুর ফলের গল্পটা মনে আছে? শেয়াল অনেক লাফিয়েও আঙুর না পেয়ে শেষে বলল, যাহ, আঙুর ফল টক। এই গল্পটা 2500 বছর ধরে টিকে আছে। কিন্তু কেন? কারণ শেয়াল এখানে কোনো কঠিন ফিলোসফি বা দর্শন আওড়ায়নি। সে বলেনি ব্যর্থতা মানুষের মনে কগনিটিভ ডিসোনেন্স বা মানসিক দ্বন্দ্ব তৈরি করে। সে বলেছে আঙুর ফল টক। আমরা চোখের সামনে একটা হতাশ শেয়াল আর রসালো আঙুর দেখতে পাচ্ছি। এটাই হলো স্টিকি আইডিয়ার তৃতীয় সূত্র, কংক্রিট বা মূর্ত হওয়া। আমরা যখন অফিসে বা বন্ধুদের সাথে কথা বলি, আমরা পণ্ডিতের মতো ভারী ভারী শব্দ ব্যবহার করি। আমরা বলি আমাদের স্ট্র্যাটেজি অপটিমাইজ করতে হবে বা শিশুর বৌদ্ধিক বিকাশ দরকার। এগুলো হলো অ্যাবস্ট্র্যাক্ট বা বিমূর্ত কথা। এগুলো মানুষের মনে থাকে না। মানুষের মনে থাকে ঠান্ডা বরফ, টক আঙুর বা ধারালো ছুরি। আমাদের মেমোরি বা স্মৃতি আসলে ভেলক্রোর মতো কাজ করে। ভেলক্রোর একদিকে থাকে হাজার হাজার ছোট লুপ আর অন্যদিকে থাকে হাজার হাজার ছোট হুক। যখন হুক আর লুপ একে অপরকে আঁকড়ে ধরে, তখন সেটা শক্ত হয়ে লেগে থাকে। আপনার আইডিয়াতে যত বেশি হুক থাকবে, সেটা তত শক্তভাবে মানুষের মাথায় লেগে থাকবে। ধরুন আপনি বললেন, ফলটি খুব সুস্বাদু। এখানে হুক নেই, কথাটি পিছলিক। কিন্তু যদি বলেন, পাকা আমটা টিপ দিলেই কোনোই বইয়ের রস গড়িয়ে পড়ে। লক্ষ্য করুন, এখানে আপনি গন্ধ পাচ্ছেন, আঠালো রস অনুভব করছেন এবং হলুদ রং দেখতে পাচ্ছেন। আপনার মস্তিষ্কের 3টি আলাদা জায়গায় হুক লেগে গেছে। চাইলেও এই ছবিটা মাথা থেকে মুছতে পারবেন না। তাই কথা বলার সময় এমন শব্দ ব্যবহার করুন যা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায়। বিমূর্ত কথা ভুলে যাওয়া সহজ, কিন্তু দৃশ্যমান ছবি ভোলা কঠিন। মনোযোগ পেলেন, কথা বোঝাতেও পারলেন, কিন্তু সমস্যা হল মানুষ আপনাকে বিশ্বাস করবে কেন? আইডিয়া স্টিকি করার চতুর্থ সূত্র হল ক্রেডিবল বা বিশ্বাসযোগ্যতা। 1980-র দশকের কথা। ডাক্তার ব্যারি মার্শাল এবং রবিন ওয়ারেন এক অদ্ভুত দাবি করলেন। তারা বললেন, পেটের আলসার কোনো টেনশন বা ঝাল খাবার থেকে হয় না, এটা হয় এক ধরনের ব্যাকটেরিয়া থেকে। কেউ বিশ্বাস করল না, সবাই হাসাহাসি করল। কারণ সবার ধারণা ছিল পাকস্থলীর অ্যাসিডে কোনো ব্যাকটেরিয়া বাঁচতে পারে না। এটা অনেকটা সাহারা মরুভূমিতে বরফের ঘর বানানোর মতো আজগুবি কথা। মানুষকে বিশ্বাস করানোর জন্য ব্যারি মার্শাল এক ভয়ঙ্কর কাজ করলেন। তিনি ল্যাবে 1 গ্লাস ভর্তি আলসার তৈরি ব্যাকটেরিয়া নিজেই খেয়ে ফেললেন। কয়েকদিনের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়লেন, তার আলসার শুরু হল এবং তারপর তিনি অ্যান্টিবায়োটিক খেয়ে নিজেকে সুস্থ করলেন। তিনি নিজের শরীর দিয়ে প্রমাণ করলেন তার আইডিয়া সত্য। 2005 সালে তারা এর জন্য নোবেল প্রাইজ পান। সব সময় কি নিজেকে অসুস্থ করে প্রমাণ দিতে হবে? না। বিশ্বাস অর্জনের একটি সহজ উপায় হল সিনাট্রা টেস্ট। ফ্র্যাঙ্ক সিনাট্রার বিখ্যাত গান নিউ ইয়র্কের একটি লাইন আছে, ইফ আই ক্যান মেক ইট দেয়ার, আইল মেক ইট এনিওয়্যার। ভারতে সেফ এক্সপ্রেস নামের একটি ডেলিভারি কোম্পানি ছিল। তারা নতুন নতুন ক্লায়েন্ট পাচ্ছিল না। কেউ বিশ্বাস করছিল না যে তারা সময় মতো এবং নিরাপদে জিনিস পৌঁছে দিতে পারবে। তখন তারা একটি গল্প বলা শুরু করল।
তারা বলল, হ্যারি পটার বইয়ের 5 নম্বর পার্ট যখন রিলিজ হয় তখন সারা ভারতে সকাল 8টার মধ্যে সব বই আমরাই পৌঁছে দিয়েছিলাম। কোনো বই লিক হয়নি, কেউ আগে পায়নি। শুধু তাই নয়, তারা আরও বলল, আমরা ভারতের হাই স্কুল এবং বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র নিরাপদে কেন্দ্রে পৌঁছে দিই। ব্যাস, আর কোনো তর্কের দরকার নেই। যে কোম্পানি হ্যারি পটার আর বোর্ড পরীক্ষার প্রশ্ন নিরাপদে পৌঁছাতে পারে, তারা আপনার পার্সেলও নিরাপদে পৌঁছাবে। একেই বলে সিনাট্রা টেস্ট। এমন একটি উদাহরণ দিন যা দিলে আর কোনো প্রমাণের দরকার হয় না। বিশ্বাস অর্জনের আরেকটা উপায় হল ক্রেতাকে নিজেই জাজ করতে দেওয়া। একে বলা হয় টেস্টেবল ক্রেডেনশিয়াল বা যাচাইযোগ্য প্রমাণ। 1984 সালে ওয়েন্ডিজ বার্গার কোম্পানি একটি বিজ্ঞাপন বানালো। সেখানে দেখা গেল 3 জন বৃদ্ধ মহিলা অন্য কোম্পানির একটি বার্গার খাচ্ছেন। বার্গারের রুটিটা বিশাল বড়, কিন্তু ভেতরের মাংসের টুকরোটা খুবই ছোট। তখন এক মহিলা চেঁচিয়ে উঠলেন, "ওয়েয়ারস দ্য বিফ?" মাংসটা কোথায়? এই একটা লাইন পুরো আমেরিকায় তোলপাড় ফেলে দিল। ওয়েন্ডিজ দাবি করল না যে তাদের বার্গার সেরা। তারা শুধু কাস্টমারদের চ্যালেঞ্জ দিল, অন্য দোকানের বার্গারের রুটি সরিয়ে দেখুন মাংস কতটুকু, আর আমাদেরটা দেখুন। তারা ক্রেতাদের বলল, আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনি নিজে ফিতে দিয়ে মেপে দেখুন। যখন আপনি মানুষকে বলেন, নিজে যাচাই করে দেখুন, তখন আপনার আত্মবিশ্বাস দেখে তাদের সন্দেহ দূর হয়ে যায়। এতক্ষণ আমরা লজিক বা যুক্তি নিয়ে কথা বললাম, কিন্তু মানুষ কি যুক্তি দিয়ে চলে? মোটেও না। মানুষ চলে এভাবের নয়, মানুষ চলে আবেগ দিয়ে। এখন আমরা দেখব কিভাবে মাদার থেরেসা ইফেক্ট ব্যবহার করে আপনি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারেন, এবং কিভাবে একটিমাত্র গল্প পুরো কোম্পানি বা সমাজকে বদলে দিতে পারে। বন্ধুরা, যুক্তি দিয়ে তর্ক জেতা যায়, কিন্তু মানুষের মন জেতা যায় না। মানুষকে দিয়ে কোনো কাজ করাতে হলে আপনাকে তাদের আবেগের জায়গায় হাত দিতে হবে। পঞ্চম সূত্র হল ইমোশনাল বা আবেগ। মাদার থেরেসা একবার বলেছিলেন, আমি যদি জনতার দিকে তাকাই আমি কাজ করতে পারি না, কিন্তু যদি একজনের দিকে তাকাই আমি কাজ করি। গবেষকরা একটি পরীক্ষা করেছিলেন। তারা কিছু মানুষকে আফ্রিকার খাদ্য সংকটের পরিসংখ্যান দেখালেন, যে মালাউইতে 3 লক্ষ শিশু না খেয়ে আছে, জাম্বিয়াতে খরার কারণে ফসল নষ্ট হয়েছে ইত্যাদি। আর অন্য একটা গ্রুপকে কোনো পরিসংখ্যান না দিয়ে শুধু রোকেয়া নামের একটি 7 বছরের গরিব মেয়ের ছবি আর তার কষ্টের গল্প শোনালেন। ফলাফল, যারা পরিসংখ্যান দেখেছিল তারা দান করল গড়ে $1.14, আর যারা শুধু রোকেয়ার গল্প শুনেছিল তারা দান করল $2.38, অর্থাৎ দ্বিগুণেরও বেশি। কেন এমন হল? কারণ পরিসংখ্যান আমাদের মস্তিষ্কের অ্যানালিটিক্যাল হ্যাট বা বিশ্লেষণী টুপি পরিয়ে দেয়। আমরা যখন হিসাব করি তখন আমাদের আবেগ ভোতা হয়ে যায়। তাই কাউকে সাহায্য বা কোনো ভালো কাজ করতে উৎসাহিত করতে হলে তাকে হাজার হাজার মানুষের পরিসংখ্যান দেবেন না, তাকে একজন মানুষের গল্প বলুন। আমরা জনতার জন্য কাঁদি না, আমরা একজনের জন্য কাঁদি। মানুষকে দিয়ে কাজ করানোর আরেকটা বড় উপায় হল তাদের আইডেন্টিটি বা পরিচয়ে আঘাত করা। বেশিরভাগ বস বা লিডাররা মনে করেন মানুষকে টাকা দিলেই কাজ হবে। এটা ভুল। টাকা বা বোনাস হল ম্যাসলোর পিরামিডের একদম নিচের তলা বা বেসমেন্ট। মানুষ এর চেয়েও বড় কিছুর জন্য কাজ করতে চায়। বইটিতে ফ্লয়েড লি নামের এক বাবুর্চির গল্প আছে। ইরাক যুদ্ধের সময় আমেরিকান সৈনিকদের খাবারের দায়িত্বে ছিলেন তিনি। আর্মি মেস মানেই আমরা বুঝি বিস্বাদ খাবার, নোংরা পরিবেশ। কিন্তু ফ্লয়েড লি তার মেসটিকে বানিয়েছিলেন 5 স্টার হোটেলের মতো। সেখানে ফলের জুস সুন্দর করে সাজানো থাকত, টেবিলে সুন্দর কাপড় বিছানো থাকত, এমনকি তার বাবুর্চিরা শেফের হ্যাট পরত। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি সামান্য বাবুর্চি হয়ে এত কষ্ট কেন করছেন? লি উত্তর দিয়েছিলেন, আমি নিজেকে শুধু খাবার পরিবেশনকারী মনে করি না, আমি মনে করি আমি সৈনিকদের মনোবল বা মোরাল চাঙ্গা রাখার দায়িত্বে আছি। ভাবুন একবার, তিনি নিজেকে শুধু বাবুর্চি ভাবেননি, তিনি তার কাজের মধ্যে একটা মহৎ উদ্দেশ্য বা আইডেন্টিটি খুঁজে পেয়েছিলেন। আপনি যখন কাউকে কোনো আইডিয়া বা দায়িত্ব দেবেন, তখন তাদের স্বার্থ বা টাকার কথা না বলে তাদের আইডেন্টিটি বা সম্মানের জায়গাটায় ফোকাস করুন। বলুন, আমরা শুধু পণ্য বিক্রি করছি না, আমরা মানুষের জীবন সহজ করছি। দেখবেন কাজের মান বদলে গেছে। আইডিয়া স্টিকি করার ষষ্ঠ এবং শেষ সূত্র হল স্টোরিজ বা গল্প। গল্প শুধু বিনোদন নয়, গল্প হল আমাদের মস্তিষ্কের জন্য ফ্লাইট সিমুলেটর। গ্যারি ক্লাইন নামের এক গবেষক একটি সত্যি ঘটনা বলেছেন। একবার এক নার্স আইসিইউতে একটি নবজাতক বাচ্চার দিকে তাকিয়েছিলেন। হঠাৎ বাচ্চাটির গায়ের রং নীল হয়ে গেল। মনিটরে দেখাচ্ছে বাচ্চার হার্টবিট একদম ঠিক আছে,
130 বিট প্রতি মিনিট। ডাক্তাররা ভাবলেন বাচ্চার ফুসফুসে সমস্যা হয়েছে। তারা ফুসফুস চেক করতে চাইলেন, কিন্তু নার্স চিৎকার করে উঠলেন, না, এটা হার্টের সমস্যা। ডাক্তাররা ধমক দিলেন, মনিটর দেখছ না, হার্ট তো ঠিক আছে। নার্স শুনলেন না। তিনি স্টেথোস্কোপ দিয়ে বাচ্চার বুক চেক করলেন এবং বুঝলেন হার্টবিট নেই। মনিটরটি ভুল রিডিং দিচ্ছিল, কারণ ওটা ইলেকট্রিক্যাল সিগন্যাল মাপছিল, কিন্তু হার্ট পাম্প করা বন্ধ করে দিয়েছিল। নার্সের জেদের কারণে সেদিন বাচ্চাটির জীবন বেঁচে যায়। এই গল্পটা শোনার পর আপনি যদি কোনোদিন হাসপাতালে কাজ করেন বা নিজের প্রিয়জনকে হাসপাতালে দেখেন আর মনিটরে সব ঠিক থাকার পরেও রোগীর অবস্থা খারাপ দেখেন, আপনি কি করবেন? আপনার মাথায় সাথে সাথেই এই নার্সের গল্পটা চলে আসবে। আপনি মনিটর বিশ্বাস না করে ডাক্তারকে ডাকবেন। গল্প আমাদের শেখায় কি করতে হবে। এটা আমাদের ব্রেনে একটা মহড়া বা রিহার্সাল করিয়ে দেয়। উপদেশ দিলে মানুষ ভুলে যায়, কিন্তু গল্প বললে মানুষ সেটা নিজের জীবনে কল্পনা করে নেয়। আরেকটা ছোট্ট উদাহরণ দিই। জ্যারেড ফোগল নামের এক কলেজ ছাত্রের ওজন ছিল 425 পাউন্ড, প্রায় 190 কেজি। তার বাবা তাকে বলেছিল, তুমি 35 বছরের বেশি বাঁচবে না। জ্যারেড সিদ্ধান্ত নিল সে ওজন কমাবে, কিন্তু সে জিমে গেল না। সে ঠিক করল সে রোজ দুপুরে সাবওয়ে স্যান্ডউইচ খাবে, কিন্তু মেয়োনিজ ছাড়া, আর রোজ হাঁটবে। মাত্র 3 মাসে সে 100 পাউন্ড ওজন কমালো। পরে সে আমেরিকার বিখ্যাত সাবওয়ে ডায়েট আইকন হয়ে গেল। এই গল্পটা কেন স্টিকি? কারণ এটা ইন্সপিরেশনাল বা অনুপ্রেরণাদায়ক। বইটি বলছে 3 ধরনের প্লট বা গল্পের কাঠামো মানুষকে সবচেয়ে বেশি টানে। নাম্বার 1, দ্য চ্যালেঞ্জ প্লট, যেখানে জ্যারেডের মতো কেউ বিশাল বাধাকে হারিয়ে জয়ী হয়। নাম্বার 2, দ্য কানেকশন প্লট, যেখানে মানুষে মানুষে সম্পর্ক তৈরি হয়, যেমন রোমিও জুলিয়েট বা টাইটানিক। আর নাম্বার 3, দ্য ক্রিয়েটিভিটি প্লট, যেখানে কেউ বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করে, যেমন নিউটনের আপেল পড়ার গল্প। আপনার প্রেজেন্টেশন বা কথায় যদি এর যে কোনো একটি প্লট থাকে, মানুষ সেটা শুনতে বাধ্য হবে। বন্ধুরা, ভিডিও শুরুতে বলেছিলাম কেন কিডনি চুরির ভুয়া গল্প আমাদের মনে থাকে আর অফিসের স্ট্র্যাটেজি মনে থাকে না। কারণ ওই ভুয়া গল্পটিতে এই 6টি গুণ বা SUCCESS ফ্যাক্টর আছে। আসুন মিলিয়ে নিই। 1, সিম্পল, সহজ। গল্পটা একদম সরল। একজন লোক ড্রিঙ্ক করল আর কিডনি হারালো। 2, আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত। বরফ ভর্তি বাথটাবে ঘুম ভাঙাটা কেউ আশা করেনি। 3, কনক্রিট, মূর্ত। বরফ, বাথটাব, রাল রক্ত সব চোখে ভাসে। 4, ক্রেডিবল, বিশ্বাসযোগ্য। এই বন্ধুর সাথে ঘটেছে, এই রেফারেন্স। 5, ইমোশনাল, ভয় এবং আতঙ্ক তৈরি করে। আর 6, স্টোরিজ, এটি একটি পুরো ঘটনা বা স্টোরি। আপনার আইডিয়াকেও যদি অমর করতে চান, তাহলে এই 6টি উপাদানের মশলা মেশান। জ্ঞানের অভিশাপ বা কার্স অফ নলেজ থেকে বেরিয়ে আসুন। ভাবুন, আপনার শ্রোতা কিছুই জানে না, তাদের কৌতূহল জাগান, চোখে ভাষার মতো উদাহরণ দিন এবং একটি গল্প বলুন। আপনার কোন আইডিয়াটি মানুষের মাথায় ঢোকাতে সবচেয়ে বেশি কষ্ট হয়? কমেন্টে জানান, আমরা সেটাকে স্টিকি করার টিপস দিতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বুকমাইন্ড বাংলা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, কারণ পরের ভিডিওতে আমরা এমনই আরেকটি মাস্টারপিস বইয়ের নির্যাস নিয়ে আসব, যা আপনার চিন্তার জগৎ বদলে দেবে। আর হ্যাঁ, বইটি যদি আপনার সত্যিই ভালো লাগে এবং আরও গভীরভাবে বুঝতে চান, তাহলে আমি অবশ্যই আপনাকে পুরো বইটি পড়ার পরামর্শ দেব। কমেন্ট বক্সে বইটির লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। তবে যদি মনে করেন আজকের ভিডিও থেকেই আপনার প্রয়োজনীয় ধারণা পেয়ে গেছেন, তাহলে বইটি নেওয়া একেবারেই বাধ্যতামূলক নয়। সিদ্ধান্ত পুরোপুরি আপনার। শুধু একটি কথা মনে রাখবেন, বই কেনা খরচ নয়, এটি নিজের ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ। ধন্যবাদ।